স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে। সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, ভয়াবহ আগুনের কবলে দেশের প্রধান বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। দুপুর 2:30টায় বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার পর সেটি ভয়াবহ আকার ধারণ করেছে। এক সপ্তাহের ব্যবধানে এ নিয়ে দেশে 3টি বড় আকারের আগুনের ঘটনা ঘটল। এ বিষয়সহ সমসাময়িক আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমরা দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার এবং ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক আজিজ আহমেদ। আপনাদের দুজনকে এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। যেমনটি শুনছিলাম এবং আপনারাও নিশ্চয়ই জানেন যে সেই 2:30টায় লেগেছে, এখন 6:30টার কাছাকাছি বাজে, 4 ঘন্টা হয়ে গেছে, কিন্তু সেই ভয়াবহ আগুন এবং এটার এক ধরনের অর্থনৈতিক যে ইম্প্যাক্ট আছে, যে ওখানে কার্গো ভিলেজে লেগেছে, সেখানে আমদানি করা পণ্য মজুত করা আছে, রপ্তানি হবে সেরকম পণ্যও মজুত করা আছে, এবং সবচেয়ে ভয়াবহ বিষয় হলো যে ওখানে প্রচুর কেমিক্যাল থাকে, যেগুলো বিভিন্ন কেমিক্যাল আমদানি করা হয়েছে, ওখানে রাখা ছিল। সেই জায়গা থেকে আগুনের ভয়াবহতা আরও বেড়েছে। তো গত 14 তারিখ 14 তারিখ 16 তারিখ, আজকে 18 তারিখ পর একদিন বিরতি দিয়ে এরকম 3টি ঘটনা ঘটল। একটি মিরপুরে, আরেকটি চিটাগংয়ে, আজকে প্রধান বিমানবন্দরেও একই ঘটনা ঘটল। তো এর আগেও দেখেছি বিভিন্ন ধরনের, বাংলাদেশে যত এরকম আগুনের ঘটনা ঘটে ভয়াবহ আকার ধারণ করে কেন? অন্যান্য আমাদের আশেপাশে তো অনেক জায়গায় দেখি যে আগুন লাগে, কিন্তু এই রকম অবস্থা হয় না। বাংলাদেশের কি কোনোভাবেই এই, তার মানে কি টেকনিক্যাল জায়গায় আমরা অগ্নি নির্বাপনের জন্য যেই ব্যবস্থাগুলো নেওয়া হয়, টেকনিক্যাল যেই ফ্যাসিলিটিগুলো আছে, সেগুলো কি সঠিকভাবে নেওয়া হচ্ছে না? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ-আলোচক তুষারকে। দেখেন, এটা এখন পর্যন্ত কারণ জানা যায়নি। এটার ইম্প্যাক্টটা ভয়াবহ, এটা ঠিক আছে। তবে বিমানবন্দরে, শাহজালাল বিমানবন্দরে যেগুলো এক্সপোর্ট হয় সেটা আলাদা পথ দিয়ে যায়, আর যেটা ইম্পোর্ট হয় সেটা আলাদা। এই ইম্প্যাক্টটা হয় এই গোডাউনে, কুরিয়ার গোডাউনে আগুন লেগেছে, এবং সেখানে আপনি দেখেন ওই ছিল, অনেক কেমিক্যাল ছিল, এই কারণে আগুনটার প্রকোপ আরও বেড়ে গেছে। হ্যাঁ, এখন এখানে জায়গাও কম। আমি দেখেন একটা প্লেনে আসছি, আসার পরে সেই প্লেন এখানে ল্যান্ড করতে পারবে না, রানওয়ে ছোট। আমাদের মতো এত ছোট কিন্তু এয়ারপোর্ট খুব কম আছে। তো এখন এই কেমিক্যাল যেটা, এটা ভয়াবহ। পুরানো আপনার চুড়িহাটটা আগুন লেগেছিল, এটা মনে আছে, ভয়াবহতা। মিরপুরেও একটা, আবার বিল্ডিংয়ে ছাদ ফাঁকা নাই, ছাদে যে যাবে সে স্কোপও ছিল না। অর্থাৎ অনেক ধরনের সমস্যা আছে এখানে। মুখ্যটা হচ্ছে যে, এটা আপনাদের রিপোর্টার বললো যে তাদের ট্রানজিট আছে, এখান থেকে গেল, যাওয়ার পরে ওখানে কি হবে, একটা হয়তো ডিলে হবে, এখান থেকে তো প্লেন আর উঠছে না। এদিকে যারা প্লেনে এসে এখান থেকে ডাইভার্ট হয়ে দিল্লি, ক্যালকাটা গেল, সিলেট অবতরণ করলো, চিটাগাং, ওখান থেকে যা আসবে ওখান থেকেও কিন্তু আসা, এটা একটা প্যাসেঞ্জারদের হ্যারাসমেন্ট। এটার ইম্প্যাক্ট কিন্তু আছে। সহজে কিন্তু এই এয়ারপোর্টে নামতে হবে এরকম বিদেশি, বিশেষ করে আমি বলবো পাশ্চাত্যের লোকজন। আমাদের এখানে দেখেন, আমি বিদেশ থেকে আসছি, আসার পরে যে হ্যারাসমেন্ট এই বিমানবন্দরে নানান রকম, এটা বলার অপেক্ষা রাখে না। এখানে কোনো নিয়ন্ত্রণ আছে বলে আমার কাছে মনে হয় না। তো এই কেমিক্যালের জন্য আলাদা স্পেস করা উচিত, আলাদা জায়গায় কেমিক্যাল কতটুকু, আর কেমিক্যাল প্লেনে আনতে যাওয়া এটা খুব রিস্কি। ধরেন আকাশে আগুন লেগে গেল, কি করবে? এটা একটা ভয়াবহ কাণ্ড যে বিমানে করে কেমিক্যাল আনা, এবং সেই কেমিক্যাল আবার একটা গোডাউনের সাথে আবার অন্য পণ্য রাখা। তো এটা খুবই রিস্কি না? খুবই রিস্কি। এটার একটা সারা বিশ্ব জুড়ে এটার কিন্তু ইম্প্যাক্ট হয় যে এই এয়ারপোর্টে কোনো তারা প্লেন দিবে কি না। ধরেন এই প্লেন আগুন যেভাবে ছড়ায় গেছে, 2:30টায় গেছে, এখন পর্যন্ত আপনারা আগুন নিভাতে পারে নাই। প্রথমে 18টা ইউনিট গেছে ফায়ার ব্রিগেড, তারপরে আরও 11টা গেছে। তো সুতরাং তারপরেও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে নাই। এখন কেন আগুন লাগলো এটাও বোঝা যায় নাই। এখানে মেইনটেন্যান্স, সার্ভেলেন্স সবটার অভাব, এবং কেমিক্যাল, ধরেন কেমিক্যাল এবং অন্য পণ্য একটি গোডাউনে ডাম্প করা, এটা তো খুব রিস্কি জিনিস। এখন এই জন্য আমি বলবো যে এটা কিন্তু, আমি বলবো মেইনটেন্যান্স, সার্ভেলেন্স সব কিছুরই এখানে সমস্যা আছে।
জি, ধন্যবাদ। আমরা একটু সৌরভ তুষার আপনার কাছে আসতে চাই যে আগুন তো আসলে বলে কয়ে আসে না, আগুনের যে ঘটনাগুলো ঘটে তো হঠাৎ করেই লাগে, সেটার জন্যই কিন্তু একটু আমাদের সাবধানতা থাকতে হবে, প্রিপারেশন থাকতে হবে যে আমরা যেন সহজেই প্রাথমিক পর্যায়ে নিভিয়ে ফেলতে পারি। কারণ এয়ারপোর্টের মতো একটি স্পর্শকাতর জায়গা, যেটি আমরা কেপিআই বলি, এবং দেশের প্রধান বিমানবন্দর, যেটির সাথে আসলে ইন্টারন্যাশনালি বাংলাদেশের ভাবমূর্তিও জড়িত, তো সেই জায়গাটায় এরকম একটা ভয়াবহ আগুন লাগলো। আমরা 4 ঘন্টা ধরে দাও দাও করে জ্বলছে, এখন পর্যন্ত নেভার কোনো খবর নাই। তো এইটি কি প্রাথমিক পর্যায়ে নিভিয়ে ফেলার মতো যে সক্ষমতা, সেই জায়গাটায় নিশ্চয়ই ঘাটতি আছে, এটি নিঃসন্দেহে বলা যায়। তো এই জায়গাটায় বাংলাদেশে এখন পর্যন্ত সেরকম কোনো কাজ হচ্ছে না। তো কেন, কি সমস্যাটা হয় আসলে বলেন তো দেখি, আপনার কি মনে হয়? ধন্যবাদ এবং সহ-আলোচককে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম ব্যাপারটা হচ্ছে যে এই আগুনগুলো এটাকে নিছক দুর্ঘটনা আকারে আমি দেখতে চাই না। এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায়, মানে খুবই স্পর্শকাতর এবং খুব, মানে যেটাকে আপনি বললেন কেপিআই, এখানে বাড়তি নিরাপত্তা থাকে, বাড়তি ইন্টেলিজেন্স থাকে এবং বাড়তি প্রোটেকশন থাকে, সেখানে এরকম আগুন লাগাটা খুব স্বাভাবিক ব্যাপার না। এবং যে ম্যাসিভ আকারে আগুনটা লেগেছে, এটা নেভাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। ফলে এটা বোঝা যায় যে এইটা যদি ধরেন এটা স্বাভাবিকভাবে দুর্ঘটনা এরকম একটা আগুন হতো, তাহলে এটা খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা যেত। কিন্তু এটা নিয়ন্ত্রণে আনতে যে এরকম বলা হচ্ছে প্রায় পুরো এয়ারপোর্টে ছড়িয়ে পড়তে পারে বা এরকম, এটা থেকে বোঝা যায় যে এই আগুনগুলো আসলে লাগানো হয়েছে। এর আগেও আপনি দেখেছেন কয়েকদিন আগে চিটাগংয়ে একই ঘটনা, এই 2-3 দিন আগের, এর মধ্যেই পরশুদিন আবার মিরপুরে হলো। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের দেশকে এই মুহূর্তে অস্থিতিশীল করার জন্য যারা কাজ করছে, বিভিন্ন অ্যাক্টর যারা আছে, তাদের কাজ এটা। ফলে এটা অবশ্যই আমাদের এখানে ইন্টেলিজেন্স ফেলিয়ার আছে যে কেন আমরা এগুলো মানে ঘটতে দিচ্ছি বা এগুলো ঘটতে পারছে কীভাবে। আমাদের ইন্টেলিজেন্সের অর্থই হচ্ছে যে আপনাকে আগেই অনুমান করতে পারতে হবে, আগেই আঁচ করতে পারতে হবে। ঘটনা ঘটার পরে তো আর ইয়ে করে লাভ নাই। এখন আমরা যেটা চাই সেটা হচ্ছে যে এগুলোর পূর্ণাঙ্গ বিশ্বাসযোগ্য তদন্ত হোক যে কেন এই আগুনগুলো লেগেছে। এবং যেটা দুর্ভাগ্যজনক আমাদের দেশে যে এই ধরনের ঘটনা ঘটার পর রহস্যজনক থেকে যায়। মিনিস্ট্রিতে আগুন লাগলো, আপনার মনে আছে সচিবালয়ে আগুন লাগলো, 2টা খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বিশেষত ছাত্র উপদেষ্টারা যে মন্ত্রণালয়ে ছিলেন সেই মন্ত্রণালয়ে আগুন লাগলো। এবং আমরা কিন্তু এটার কোনো এখনও পর্যন্ত কোনো, তখনই আমরা যেটুকু জানতাম যে ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো দুর্নীতিবাজ যে আমলা যারা ছিলেন তাদের বিরুদ্ধে একটা তদন্ত চলছিল ইন্টারনাল, তখনই আগুনটা লাগলো। এখনও ধরুন আমাদের দেশে যে খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা যেখানে আমদানি করা পণ্যগুলো আসে, এখানে এই ধরনের আগুন লাগাটা মানে এটা হয়তো আমাদের দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার একটা প্রচেষ্টা হিসেবে আমি দেখি। বিজিএমই এর একটি আলাদা ওয়্যার হাউস ছিল, সেটিও পুরোপুরি ষড়যন্ত্র। এবং যারা ইম্পোর্টের বিজনেস করেন তারা পথে বসবেন এই ঘটনার পর, অনেকেই সর্বশান্ত হবেন। ঠিক আছে, এবং এটার ধাক্কা আমাদেরকে, মানে এটা ধাক্কা থেকে বেরিয়ে আসতে আমাদের অনেক বেগ পেতে হবে। ফলে এই ঘটনাগুলো ঘটে যায় কিন্তু আমরা জানতে পারি না। আমরা সবাই কিন্তু বুঝতে পারি মানে সার্বিক পরিস্থিতি থেকে যে এটা স্বাভাবিক কোনো ঘটনা না, এটা ঘটানো হচ্ছে পরিকল্পিতভাবে। কিন্তু এর বাইরে যে বিশ্বাসযোগ্য তদন্ত ওপেন করে দেওয়া সবার জন্য যে এই কারণে এই ঘটনাগুলো ঘটেছিল এবং এরা ঘটিয়েছে, এটা আমি বিশ্বাস করি না যে আমাদের রাষ্ট্র চাইলে এটা বের করতে পারবে না। অবশ্যই বের করতে পারবে, কিন্তু তারা নানা ধরনের ইকুয়েশনের কারণে এগুলো শেষ পর্যন্ত আলোর মুখ দেখে না। ফলে এই যেটা আপনি বললেন যে আমাদের এই যে এখানে তো প্রায় 36টি ইউনিট কাজ করছে সম্ভবত, তো আমার ধারণা ফায়ার সার্ভিস তার সর্বোচ্চ সক্ষমতা দিয়েই এখানে, শুধু ফায়ার সার্ভিস না, সিভিল এভিয়েশন কাজ করছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী কাজ করছে। রাইট, তো তারা তাদের সর্বোচ্চ, আগুনটা লাগার পরে তারা তাদের সর্বোচ্চ সক্ষমতা সহকারেই এখানে ইনভলভড আছে। কিন্তু এই আগুনের মাত্রাটাই এমন যে আপনি সর্বোচ্চ, মানে ওই এর আগে মাইলস্টোনেও একটা বিমানের ঘটনার সময় আমাদের উদ্ধার কাজের ক্ষেত্রে আমাদের মনে আছে যে যত কিছুই করেন মানে ঘটনার ম্যাগনিটিউড এত বেশি থাকে যে এটা থেকে আসলে খুব বেশি মানে সুবিধা করাটা খুব কঠিন। তো এই ঘটনাগুলো ঘটার আগেই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। এবং এখন এই দুটো ঘটনার ক্ষেত্রে আমি দাবি জানাবো, চিটাগং এবং এই ঘটনায়, এগুলো বিশ্বাসযোগ্য তদন্ত আমরা জানতে চাই কারা করলে। এটা কি আমাদের দেশকে অস্থিতিশীল করার কোনো ষড়যন্ত্র? এটা কি আমাদের অর্থনীতিকে প্যারালাইজ করার কোনো ষড়যন্ত্র? এগুলো আমাদের জানতে হবে। এবং এইগুলো যদি সামনে নির্বাচন ঘনিয়ে আসছে, এখন এগুলো আরও ঘটতে থাকবে। ঠিক আছে, এবং এইটা আমাদের দেশের মধ্যে একটা বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি করার একটা চান্স আছে। ফলে আমাদের সমস্ত রাজনৈতিক দল, সরকার, ইন্টেলিজেন্স সবারই উচিত যে এই ঘটনায় জোর দিয়ে বের করা যে এটা কারা এর পেছনে আছে।
জি, ধন্যবাদ। আমরা একটু আবার ঘটনাস্থলে যেতে চাই। আমাদের সাথে আমাদের সহকর্মী নূর হোসেন আছেন। আমি নূর হোসেন আপনার কাছে জানতে চাচ্ছি যে 4 ঘন্টা তো পার হয়ে গেল আগুন লাগার পর, তো এতক্ষণ কেন লাগছে? এত ইউনিট কাজ করছে, তারপরও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। কিছু কি জানতে পেরেছেন? ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিছু বলা হয়েছে? ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা কাজ করছেন আসলে তাদের সঙ্গে আমরা শুরু থেকেই কথা বলবার চেষ্টা করছিলাম, কারণ জানবার চেষ্টা করছিলাম এবং কেন পারা যাচ্ছে না সেটাও জানবার চেষ্টা করছিলাম। তবে তাদের কেউই আনুষ্ঠানিকভাবে আমাদের সঙ্গে কথা বলছেন না এবং তারা বলছেন যে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আনার পরেই হয়তো তারা আমাদের সঙ্গে কথা বলবেন এবং সেক্ষেত্রে সে সময় প্রশ্নের মাধ্যমে হোক তাদের দিক থেকে হোক আমরা আসলে বিস্তারিত জানতে পারবো এত সময়, দীর্ঘ সময় কেন লেগেছে এবং কেন আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি এবং এর পাশাপাশি আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন হয়েছে, কতটা হয়েছে, সেসব বিষয়ে বিস্তারিত আমরা আনুষ্ঠানিকভাবে তারা যখন ব্রিফ করবে আগুন নিয়ন্ত্রণে আনার পরে তারপরে হয়তো আমরা জানতে পারবো। কিন্তু এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা বা আগুন কমিয়ে আনা এই ধরনের কোনো পরিস্থিতি আসলে আমরা দেখতে পাচ্ছি না। আমরা যে কার্গো সেকশনটি রয়েছে সেটা সামনে যে জায়গাটি দাঁড়িয়ে আছে সেখান থেকে যতটুকু দেখতে পাচ্ছি এ থেকে স্পষ্ট আসলে আগুন এখন পর্যন্ত আগের মতো একই রকমভাবে জ্বলছে এবং এখনও ধোঁয়ার যে কুণ্ডলী, যেই ভবনটিতে আগুন লেগেছে সেটির উপরে আমরা দেখতে পাচ্ছি এবং দিনের বেলা যেরকমটি দেখেছি এখন সন্ধ্যা গড়িয়ে গেছে, এখনও ঠিক একই রকমভাবেই ধোঁয়ার কুণ্ডলী আসলে আমরা উপরের দিকে উঠতে দেখছি এবং একই সাথে আসলে ভবনের নিচের দিকে যেহেতু এদিকে পুরোটা দেয়াল দেয়া, ভেতরের যে আগুন সেটি আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আগুন যখনই একটু উপরে উঠে আসে, যখন জানালা বরাবর আসে তখনই আমরা আগুনের যে লেলিহান শিখা, আগুনের যে চিত্র সেটি আমাদের চোখে ধরা পড়ে এবং এর বাইরে ভবনের একেবারে ছাদ পেরিয়ে উপরের দিকেও আগুনের লেলিহান শিখা উপরের দিকে উঠছে, সেটিও আমরা দেখতে পাচ্ছি। আগুন নিয়ন্ত্রণে না আনতে পারার পেছনে মোটা দাগে দুটি কারণ আমরা এখানে জানতে পেরেছি। যারা নিরাপত্তা প্রহরী এবং বিশেষ করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা রয়েছেন এই দুই শ্রেণীর কর্মকর্তাদের কাছ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি, তারা বলছেন যেখানটায় আগুন লেগেছে এখানে বাংলাদেশে বিভিন্ন কোম্পানি, দেশের বাইরে বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করা যত ধরনের পণ্য আছে সব পণ্যই এখানে রাখা হয় এবং এখান থেকে এটি খালাস করার পরে দেশের বিভিন্ন এলাকায় চলে যায় এবং বিভিন্ন কারখানাতে চলে যায়। এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল পণ্য রাখা হয়েছে এবং সেগুলো আপনার কেমিক্যালগুলোর পাশে রয়েছে হচ্ছে ধরেন বিভিন্ন গার্মেন্টসের যে কাঁচামাল রয়েছে, সুতা এবং অন্যান্য কাপড় যেগুলো রয়েছে সেগুলো এখানে রাখা হয়েছে এবং এই দুইটা পদার্থ বা দুইটা পণ্যই আসলে খুবই দাহ্য পদার্থ এবং এগুলোর কারণে হচ্ছে আগুন অনেক বেশি ছড়িয়ে পড়ছে এবং কেমিক্যালের কারণে কিছুক্ষণ পরপরই আসলে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটছে এবং আগুন আরও বেশি বিস্তৃত হচ্ছে, আরও বেশি ছড়িয়ে পড়ছে এবং এটা আমরা আমাদের দিক থেকে দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে এখানকার নিরাপত্তা প্রহরী এবং বিমানবন্দরের অন্যান্য যে কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি তারা বলছেন যে এখানে কাপড়ের পাশাপাশি দেশের বাইরে থেকে যে মেডিসিন আমদানি করা হয়, ভ্যাকসিন আমদানি করা হয় এবং বিভিন্ন পণ্যের ধরেন গাড়ির যে স্পেয়ার, বিভিন্ন ধরনের আলাদা যে যন্ত্রপাতি রয়েছে, মোবাইল এবং অন্যান্য ইলেকট্রনিক্স যন্ত্রপাতি রয়েছে, এর সবই আসলে এই কার্গো যোগে যেগুলো এই দেশে আসে আমদানি হয় তার সবগুলো এখানে রাখা হয়েছে এবং মোটা দাগে তারা ধারণা করছেন এবং বিভিন্ন কোম্পানির কর্মকর্তা যারা রয়েছেন, যারা এখানে এসেছিলেন তাদের কাছ থেকেও আমরা জানতে পেরেছি, তারা বলছেন যে মোটা দাগে একেবারে সাম্প্রতিক যে চালানগুলো রয়েছে তাদের সমস্ত চালানই পুরো এরই মধ্যে ছাই হয়ে গেছে এবং আমরাও যখন এখানে আসি বিকেলের দিকে তখন এই কার্গো সেকশনের একেবারে 8 নম্বর গেট যেটি একেবারে উত্তর পাশে এই ভবনটির বা এই এলাকাটির, সেখান থেকে আগুন ছড়াতে একেবারে দক্ষিণ পাশ পর্যন্ত পুরো ভবনটি আসলে আমাদের চোখের সামনে আমরা আসলে পুড়ে যেতে দেখেছি এবং পুরোটাতে আগুনের একেবারে এখন শুরুর থেকে অর্থাৎ একেবারে উত্তর পাশ থেকে শুরু করে যেখানে বিভিন্ন গার্মেন্টসের কাপড় রাখা হয়েছে, অন্যান্য কাঁচামাল রাখা হয়েছে, তারপরে কেমিক্যাল রাখা হয়েছে, এরপরে বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য রাখা হয়েছে, এরপরে বিভিন্ন গাড়ির মালামাল রাখা হয়েছে, এই পুরো জায়গাটি একেবারে উত্তর থেকে দক্ষিণ পুরোটা আসলে একসাথে এখন আমরা জ্বলতে দেখছি এবং এক পাশে হয়তো কিছুটা ধোঁয়ার কুণ্ডলী কম, অন্য পাশে অনেক বেশি। বুঝতে পেরেছি, আমরা আপনার কাছে আবার ফিরবো নিশ্চয়ই। সে পর্যন্ত আমরা একটু আলোচনায় যেতে চাচ্ছি। সরত স্যার, আপনি বলছিলেন একটি বিষয়ে তদন্ত রিপোর্টগুলো কখনোই প্রকাশিত হয় না, তো এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর কিন্তু তারা বলেছিল যে অতীতের মতো এই কাজটি তারা অন্তত করবেন না এবং তারা সমস্ত তদন্ত কমিশন যা গঠন করা হয় সব কিছুই তারা
জনসমক্ষে প্রকাশ করবেন। তো আমরা সেই জায়গাটা তাদের সেই কথাটা তারা রক্ষা করতে পারলেন না কেন? নানা কারণে পারেন নাই। আপনি আরেকটা উদাহরণ ধরেন, নুরুল হক নুরের উপর হামলা হলো গণ অধিকারের উপর, আপনার মনে আছে কিছুদিন আগে? তখন এরকম একটা কি জুডিশিয়াল ইনকোয়ারি না কি একটা করলেন তারা, তারপর সেটা কি আপনি জানেন সেটা কি হয়েছে? আমরা কিছুই জানি না। মানে কারা হামলা করলো, কেন হামলা করলো, কি সরকারের পদক্ষেপ কি, কিছুই কিন্তু আমরা জানি না। ফলে এই সরকার নতুন সরকার এবং তারা অনেক নতুন কমিটমেন্ট দিয়েছে, তারা হয়তো করতেও চায়, একটা করতো মানে হ্যাঁ সেটাই বলছি যে তারা হয়তো করতেও চায়, তাদের হয়তো সেই আগ্রহ বা আকাঙ্ক্ষা আছে, কিন্তু কি দেখে বুঝবে মানুষ যে তাদের আকাঙ্ক্ষা আছে? তারা অন্তত তাদেরকে এইটুকু বেনিফিট অফ ডাউট আমরা দিতে চাই যে তারা ভালো মানুষ, সমাজের তাদের একটা সুনাম আছে যা যা কাজের ক্ষেত্রে। কিন্তু এই যে স্টেট, এটা তো আগের, এই রাষ্ট্রটা তো আগের, এখানে আমলাতন্ত্র মানে সহ সমস্ত প্রশাসনিক ব্যাপার সবই আগের মতো করে চলছে। তারা কোনো কোনো ক্ষেত্রে, একবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও বললেন যে অনেক ক্ষেত্রে উপদেষ্টারাও সচিবদের কাছে অসহায়, বলেছেন কিন্তু এই কথা। তো সেটাও আমরা বুঝতে পারি যে আমলাতন্ত্র আসলে চালায় কারা, প্রশাসন চালায় কারা, এবং এটা তো একটা অন্তর্বর্তী পর্যায়ে। ফলে নানাভাবে তারা আসলে উপদেষ্টাদেরকে জিম্মি করে ফেলেছে। তাই বলে আমি মনে করি না যে সব উপদেষ্টা আসলে সবসময় মানুষের পক্ষে একেবারে ভেবে ভেবে বেচইন হয়ে যাচ্ছে, ওটা তা না। সরতোষ, আপনি যেটি বলছেন আমি একটু ডিফার করি আপনার সাথে। আপনার আমলাতন্ত্রের উপর ডিপেন্ডেন্ট সেটি আমি মেনে নিচ্ছি, কিন্তু এই সরকার যেই অবস্থায় দায়িত্ব নিয়েছিল এর থেকে বড় ম্যান্ডেট কি আর হয়? না, হয় না। সারা বাংলাদেশের মানুষ তাদেরকে সমর্থন দিয়েছে। অ্যাবসলিউটলি কারেক্ট। যেটি নির্বাচিত সরকার হলেও আপনি ধরেন একটা দল নির্বাচিত হলো, সে 40% বা 45% ভোট পেয়ে নির্বাচিত হলো, ওই জনসংখ্যার সমর্থন নিয়ে এসছেন, কিন্তু এই সরকার সারা বাংলাদেশের সাপোর্ট পেয়েছেন। সেই সরকারকে কি কোথাও জিম্মি হওয়াটা কি মানে উচিত ছিল না? কেন হয়েছে আমি সেটা বলি না, অবশ্যই জাস্টিফাইড না। এই সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জনসমর্থন উপভোগ করেছে একটা সময়। অনেক জল গড়ানোর পরে এই গত অগাস্ট মাসে 5 অগাস্টে, মানে এবার যখন 1 বছর পূর্তি হলো গণঅভ্যুত্থানে, তখন তারা একটা ঘোষণাপত্রের প্রোগ্রাম করলেন না ওই দক্ষিণ প্লাজায়। সেখানেও আপনি দেখবেন মানিক মিয়ার রাস্তায় হাজার হাজার লাখ লাখ মানুষ ছিল। গতকালকে সনদের প্রোগ্রামে দেখেন একটা অপ্রীতিকর ঘটনা, 2 ধরনের অপ্রীতিকর ঘটনা। একটা জুলাই যোদ্ধাদের উপর হামলা করা হয়েছে, এনসিপির মতো দল যায় নাই। এগুলো কেন ঘটছে? এগুলো কারণ হচ্ছে যে এই সরকার নিজেরাই বুঝতে পারে নাই তাদের ম্যান্ডেটটা কীরকম। তাদেরকে যারা বুদ্ধি পরামর্শ দিয়েছেন তারা তাদেরকে মিসগাইড করেছেন। প্রধান উপদেষ্টাকে যারা বুদ্ধি পরামর্শ দিয়েছেন তারা তাকে মিসগাইড করেছেন যে কীভাবে সরকার পরিচালনা করতে হবে। এই ধরনের এক্সট্রা পার্লামেন্টারি সরকার, এটা তো পার্লামেন্টারি সরকার না, বৈধ সরকার, জনগণের সরকার, কিন্তু এটা তো পার্লামেন্টারি সরকার না। এই ধরনের এক্সট্রা পার্লামেন্টারি কিংবা এক্সট্রা কনস্টিটিউশনাল সরকারকে কি কি করতে হয় তার কতগুলো পৃথিবীব্যাপী কতগুলো রোডম্যাপ আছে, তার একটাতেও এই সরকার যায় না। আমরা লাগাতার ভাই বলে গেছি আপনি একটা প্রোক্লেমেশন দেন। মানে প্রোক্লেমেশন দেওয়ার মানে হচ্ছে আপনি যেমন দেখবেন যে জিয়াউর রহমান সাহেব প্রোক্লেমেশন দিয়েছেন, দেওয়ার পরে তিনি আবার যখন একটা সিদ্ধান্ত নিচ্ছেন কোনো একটা কাজে, তাকে ওই প্রোক্লেমেশন থেকে পাওয়ার মানে ডিরাইভ করতে হয়েছে। তার ফলে প্রোক্লেমেশনটা ছিল তার ওই সময়কার পাওয়ার। আমরা বারবার বললাম প্রোক্লেমেশন দেন, প্রোক্লেমেশন দেন, এই টকশোগুলোতে আমরা কতবার বলেছি। তখন বলা হয়েছে এটা অবাস্তব, এটা দরকার নেই, এটা ইট ইজ টু রেডিক্যাল। শেষ পর্যন্ত আপনি তো দিলেন, কিন্তু দিলেন এটাকে একটা ফার্স হিসেবে, এটাকে আপনি বলছেন ডেক্লারেশন। কিন্তু প্রোক্লেমেশন বলতে যেটা বোঝায় যে এটা একটা আইনি ভিত্তি থাকলে এই সরকারের কেন এটা গুরুত্বপূর্ণ, এই যে আপনি বলছেন আমলাতন্ত্র সহ আমরা যেগুলো নিয়ে আলোচনা করছি, সরকারের পুরো সিচুয়েশনের উপর কর্তৃত্ব নাই, ঠিক আছে? এবং কর্তৃত্ব যেন তার না থাকে সেই জন্য নানাভাবে রাজনৈতিক দলগুলোর চাপ আছে, সামরিক বেসামরিক আমলাতন্ত্রের চাপ আছে, এস্টাবলিশমেন্টের চাপ আছে। সবাই মিলে এই সরকারকে চেপে ধরেছে যেন এই সরকার একটা ঠুটো জগন্নাথ হয়ে থাকে। এবং এই সরকার কিন্তু একটা ঠুটো জগন্নাথের সরকার। তার ধরেন কাউকে শাস্তি দেওয়ার মানে আপনি ধরেন পৃথিবীব্যাপী এই সময়ে আমলাতন্ত্রে আপনি দেখেছেন কোনো শাস্তিমূলক ব্যবস্থা? যারা গত 3টা নির্বাচনে বা গত আওয়ামী লীগ আমলে দলীয় কর্মীর মতো আচরণ করেছেন, যে সমস্ত বড় বড় সচিব আমলারা, তাদের কোনো শাস্তি হয়েছে? কেন, জেলে আছেন অনেকে না। মানে এরপরেও আরও যে পরিমাণ কাজ করা দরকার ছিল সেটা করেন নাই। নতুন নিয়োগ তারা সরকার দেয় নাই, শুধু বদলি করেছে, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, ঠিক আছে? এবং সেই বদলিও আবার অনেক ধরনের বাণিজ্য হয়েছে। তো এই কারণে মানে আপনার যখনই আপনি এটাকে সংবিধানের ভেতর ঢুকিয়ে দিয়েছেন, এই যাদের বুদ্ধিতে তারা এই কাজটা করেছে, তখনই কিন্তু এই সরকারের কর্তৃত্ব মানে নাই হয়ে গেছে। এটা একটা উপদেষ্টা সরকার হয়ে গেছে। উপদেষ্টা সরকার মানে আপনি কার উপদেষ্টা? রাষ্ট্রপতির উপদেষ্টা। ফলে আপনি নিজের একটা ডকুমেন্ট, লিগ্যাল ডকুমেন্ট তারা তৈরি করে নাই। সেটার কথা আমরা প্রোক্লেমেশনের কথা বলেছিলাম। না করার যে আফটার ইফেক্টসগুলো, এগুলো এখন সব দেখা যাচ্ছে যে তারা কাউকে মানে প্রশাসনকে, পুলিশকে, মানে আমলাদেরকে কথা শোনাতে হিমশিম খায় সরকার। একদিকে তারা বলে, অন্যদিকে আরেকটা ঘটে, ঠিক আছে? এই জন্যই এই জিনিসগুলো ঘটছে। ফলে আমি বলবো যে আপনি যদি দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দেশে আসলেন সরকারের দায়িত্ব নিতে,
চারপাশ ধরে ঘিরে ছিল ছাত্ররা। আর গতকালকের ছবিটা দেখেন, এই ছবিটা কিন্তু সিম্বলিক। ওই যে প্রধান উপদেষ্টা এবং তার পেছনে যারা সনদটা উঁচিয়ে রেখেছেন, পাওয়ারটা কিভাবে শিফট হয়েছে এবং জনগণের ওই ছাত্ররা কারা, আপনি ওই ব্যক্তি ধরে আলাপ করলে হবে না যে ওই আসিফ এরকম, নাহিদ এরকম, হাসনাদ এরকম, এটা আলোচনার বিষয় নয়। ছাত্ররা তখন ছিল জনগণের রিপ্রেজেন্টেশন, জনগণের প্রতিনিধি হিসেবে, নেতৃত্ব হিসেবে, ভ্যানগার্ড হিসেবে তারা দেখিয়েছিলেন। এবং উনি কিন্তু রাইটলি বলেছিলেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা। ছাত্ররা মানে উনি 2-3 জনের নাম উল্লেখ বলেন না, মানে ছাত্র সমাজ, জনগণ, ছাত্র সমাজ মানে জনগণ আমার নিয়োগকর্তা, ঠিক আছে। সেখান থেকে এখন জিনিসটা পুরোপুরি হাইজ্যাক করে নিয়ে গেছে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলো কি জনগণের প্রতিনিধিত্ব করে? অবশ্যই প্রতিনিধিত্ব করে, কিন্তু তারা জনগণের উপরে না। আপনি একটু আগে বললেন না যে এই সরকারের তো জনগণের সবচেয়ে বড় ম্যান্ডেট আছে। এই সরকার শুরুতেই যে ভুলটা করেছে, যখন লন্ডনে চ্যাথাম হাউসে, মানে অনেকগুলো ভুল, তার মধ্যে আপনি প্রধান উপদেষ্টা কীভাবে চিন্তা করেন সেটা বুঝতে পারবেন। যখন চ্যাথাম হাউসে তিনি গেলেন, তাকে জিজ্ঞেস করা হলো, একজন প্রবাসী, আমাদের প্রবাসী খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আপনি কেন নিজেকে রাজনৈতিক দলগুলোর কাছে জিম্মি করছেন, ওয়াই ডোন্ট ইউ গো টু রেফারেন্ডাম, গণভোটে যাচ্ছেন না কেন এই ফান্ডামেন্টাল প্রশ্নগুলো নিয়ে। তখন তিনি বললেন যে পিপল রেফারেন্ডাম বুঝে না, মানুষ তো টাকা দিয়ে ভোট দেয়। এটা কিন্তু বাংলাদেশের মানুষকে অনেক বড় অপমান করা, যে আপনি বলছেন যে তারা টাকা দিয়ে ভোট দেয়। টাকা দিয়ে যদি ভোট পাওয়া যেত তাহলে আওয়ামী লীগ তো 18 সালে 24 সালে একটা ফেয়ার ইলেকশন করতো টাকা দিয়ে। কিন্তু আওয়ামী লীগ জানে যে ইলেকশন দিলেই মানুষকে যত টাকাই দিলে কেন মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে না। এই যে বাংলাদেশের মানুষকে বুঝতে না পারা, এটা হচ্ছে প্রধান উপদেষ্টা সহ তার সরকারের উপদেষ্টাদের একটা প্রধান সমস্যা। এবং তারা রাজনৈতিক দলগুলোর উপর যেভাবে নির্ভর করেছে, এবং আরও বিশেষভাবে বললে 1-2টা বড় রাজনৈতিক দলের উপর যেভাবে নির্ভর করার আরেকটা আফটারম্যাথ হচ্ছে ব্ল্যাকমেইল। দেখেন এখন বলা হচ্ছে কল রেকর্ড আছে, ফাঁস করে দেব, উপদেষ্টাদেরকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। আপনারাও বলেছেন না, আমরা কি এরকম বলেছি? কল রেকর্ডের কথা বলেন নাই, কি বলেছি? আপনারা বলেছেন যে সেফ এক্সিট চাচ্ছে, কারা কারা চাচ্ছে সেই লিস্ট আপনাদের কাছে আছে। এটা একটা পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ। আর কল রেকর্ড, আপনি আপনার সাথে কথা হয়েছে, আপনি কল রেকর্ড ফাঁস করে দিবেন, এটা হচ্ছে একটা আপনার মানে ব্ল্যাকমেইলের সুর পাওয়া যায়। তো এই যে উপদেষ্টাদেরকে এই জায়গায় আসতে হলো, এটা কারণ হচ্ছে তারা তাদের ম্যান্ডেটটা, তাদের সোর্স অফ পাওয়ার যারা, সেই জনগণকে দূরে ঠেলে দিয়ে রাজনৈতিক দলগুলোকে কাছে নিয়ে এসছে। রাজনৈতিক দলগুলোকে আমি দূরে রাখতে বলি নাই, কিন্তু রাজনৈতিক দলগুলো তো জনগণের অংশ, জনগণের উপরে না। আপনি জনগণের উপরে রাজনৈতিক দলগুলোকে যখন স্থান দিয়ে দিয়েছেন, তখন যা যা ঘটার কথা তাই ঘটছে। জি, ধন্যবাদ। আমরা একটু এম এ আজিজ আপনার কাছে আসতে চাই যে একই ধরনের প্রশ্ন, যে এই তদন্ত রিপোর্টগুলো, এই সরকার কি আসলে একটা তদন্ত রিপোর্টও প্রকাশ করতে পারতো না? শেখ হাসিনার সময় কোনো তদন্ত রিপোর্ট পেয়েছেন? না, পান নাই। তো সুতরাং এই সরকার একই পথে চলছে, সবগুলো অ্যাকশন একই রকম। কারণ যেদিন আমি 5 তারিখ পর্যন্ত ছিল, সেদিকে তো তাড়ালেন, ঠিক আছে। ব্যাপারটা হলো আমলা আছে, পুলিশ আছে, যা আছে, প্রশাসন আছে, সবগুলো তছনছ করে গেছে, এটা ঠিক। কিন্তু তারপরেও ওনারা একই পথে চলছে। আমি যেটা বলতে চাই যে দেখেন, আমি 5 তারিখ পর্যন্ত টকশো করেছি, এবং আপনার ঠিক 3 দিনের মাথায় বণিক বার্তা একটা রিপোর্ট ছাপে, এক্সক্লুসিভ রিপোর্ট। সেখানে বলা হয় প্রশাসন ক্যাডারের 95% ফেসিবাদের দোষর। এটা হচ্ছিল হেডিং। আমি কিন্তু সরকারের একদম কাছের লোকের কাছে ওটা, যদিও তারা পত্রিকা নিশ্চয়ই দেখছে, আমি তারপরেও আমি হোয়াটসঅ্যাপ দিয়ে পাস অন করছি যে অন্তত দেখুক তাহলে প্রশাসন ক্যাডারকে কিভাবে সাজাইতে হবে। ধরেন আজকে 1 বছর পার দিয়ে 14 মাস পার দিয়ে গেছে, আপনার পুলিশের নিউ রিক্রুটমেন্ট হতে পারতো, অর্থাৎ আমলাতন্ত্রের নিউ রিক্রুটমেন্ট হতে পারতো। কাজ তো করে বেসিক্যালি ডেপুটি জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত, সেক্রেটারির উপরে মাথার উপরে রিটায়ার লোক এনে বসায় দেয়, এই ফেসিবাদের দোষরগুলো এনে বসায় দেয়। মিনিস্ট্রি চলবে কি করে? চলে না তো। তো এই জন্য আমি বলছি যে এই সরকার কোথার থেকে শুরু করতে হবে, কোথায় শেষ করতে হবে, এটা বোঝে না, এটা বোঝে নাই। কারণ এই সরকারের মধ্যে যে অন্তর্বর্তীকালীন সরকারে 2-1 শিক্ষক আছে, আমলা আছে, আর আপনার এনজিও কর্মকর্তা, এরা তো বুঝতে পারতেছে না, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে নেই। যেমন ধরেন আমি বলি, এই সরকারটা কিন্তু সাংবিধানিক সরকার, অর্থাৎ ওত নিয়েছে এই প্রেসিডেন্টের কাছে সংবিধান সমুন্নত রাখার জন্য। 106 অনুচ্ছেদে অন্তর্বর্তীকালীন সরকারের মতামত নিয়েছে, সেখানেও বলেছে, অর্থাৎ সাংবিধানিক সরকার। হয়তো ওই যে মতামত নিয়েছে এটা নিয়ে বিতর্ক আছে। ঐক্যমত কমিশনে অ্যাডভোকেট ব্যারিস্টার শিশির মনির কিন্তু প্রশ্ন তুলেছে, বলেছে এটা তো ফরমাল, ঐক্যমত কমিশনের বৈঠকটা তো ফরমাল। আমি নিজেও বলেছি যে ওইখানে আপনার প্রধান বিচারপতি, আরও বিচারপতি সব সেনানিবাসে ইয়েতে ছিল, আশ্রয় নিয়েছিল 662 জনের মধ্যে। তাহলে এটা দিল কে? এটা নিল কীভাবে? কিন্তু দেশে আমাদের যাতে বাড়তি অসুবিধা না হয়, আমরা বলছি যে ঠিক আছে, প্রেসিডেন্ট চাইছে বলছে, ঠিক আছে, কিন্তু এটা সাংবিধানিক সরকার। এখন যদি প্রশ্ন করি যে এই সাংবিধানিক সরকার এই যে প্রোক্লেমেশন দেবে, হাউ? জিয়া যে প্রোক্লেমেশন, শিয়া কিন্তু
আর্মি পার্সন ছিল। সে প্রোক্লেমেশন যখন জারি করছে আপনার সংবিধান সাসপেন্ডেড ছিল, এখন সংবিধান অ্যালাইভড। এবং ওই প্রোক্লেমেশন কিন্তু কখনোই ওইটা আইনি ছিল না। প্রোক্লেমেশন যতগুলো ছিল সেটা পার্লামেন্টে, পরবর্তী পার্লামেন্টে এটা এন্ডোর্স করা হয়েছে। হ্যাঁ, তারপরে তো এখন তো আপনার প্রথম যে ভুলটা হয়ে গেছে, হতে পারে এটা ধরেন বিপ্লব হয় নাই, কিন্তু অনেক ছাত্র জনতা, বিশেষ করে ছাত্র অগ্রভাগ থেকে অনেকে শিশু জীবন দিয়েছে। তো আমরা তো এই ধরেন ওই আমার বাসা বনশ্রী শান্তা টাওয়ার বাসা, ওখানে তীব্র গোলাগুলি হয়েছে, আমি তো আসছি, তারপরেও পার দিয়ে আসছি, এসব কথা বলছি তো, এবং অভ্যুত্থানের পক্ষেই বলেছি। তা আমার বক্তব্য হলো শুরুতে যে ভুলটা হয়ে গেছে, ওখানে এটাকে অভ্যুত্থান না করে যদি বিপ্লব করা বলা হতো, তাহলে আজকে সংবিধান সাসপেন্ডেড থাকতো, সরকার যা ইচ্ছে তাই করতো। এখন তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, এই সরকার একটা সাংবিধানিক সরকার, প্রেস সেক্রেটারিও বলেছে যে সাংবিধানিক সরকার, তাদের তো ম্যান্ডেটই নেই এত সংস্কার করার। হ্যাঁ, তারা কি করবে? তারা তো একটা অভ্যুত্থানে একটা সরকার পালিয়ে গেছে, হ্যাঁ তাই না? এখন একটা সরকার অন্তর্বর্তীকালীন দায়িত্ব। কিন্তু এই রুটিন কাজগুলো, যেমন এই তদন্ত কমিশনের রিপোর্টগুলো পাবলিশ করা, এগুলো তো রুটিন কাজ। এগুলো করার জন্য তার ওই ধরনের ম্যান্ডেট দরকার হয় না, কিন্তু জাস্ট উইলটা দরকার যে আমি করতে চাই। বিষয়টা হচ্ছে, আমি কই আন্দোলনের শেষে ছিল আপনার কি ফেসিবাদের বিলোপ, এইটা এক দফা। এটার যদি উল্টা শব্দ ভাবেন, একটা ফেসিবাদের বিলোপ মানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চাই, মানবিক বাংলাদেশ চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই, এগুলোতেও চাই, এটাই তো কথা। এই কারণেই জনগণের আকাঙ্ক্ষা ছিল কিছু সংস্কার হোক, যেটা অন্তত পক্ষে এই জিনিসগুলো হয়। সেটা তো এখন আমলাতন্ত্র, পুলিশতন্ত্র, এগুলো তো কিছুই গোছাইতে পারে নাই, সবই কিন্তু আউল হয়ে গেছে আর এলোমেলো। এই অবস্থায় কিন্তু সরকারেরই দায়, তাদের ফেইলর। তারা তো আপনার প্রথম দিকে খেয়াল করে দেখেন, রাজনৈতিক দলগুলো কিন্তু অ্যাভয়েড করেছে। আবার রাজনৈতিক দলের সম্পর্কে একসময় বলছে যে একটি দল আপনার পতিত দলের সাথে ষড়যন্ত্র করে অস্থিতিশীলতা করে। আবার বিদেশে যায় এক জায়গায় বলল যে একটি দল পার্শ্ববর্তী দেশের সাথে ষড়যন্ত্র করে এদেশ, অর্থাৎ উনিই এই বিভক্তিটা তৈরি করেছে। আর কিছু কথা লুজ কথা বলেছে, মাস্টার মাইন্ড, একটি দল ছাড়া কেউ নির্বাচন চায় না, এটিও বলেছেন, এটাও বলছে। তো উনির অনেকগুলো কথা, আবার উনিই বলছিল, প্রথম বলছিল, এখনো ইউটিউব সার্চ দিলে পাবেন, যে যতটুকু আমরা সংস্কার একমত হই ততটুকু নিয়েই নির্বাচনে যাব। হ্যাঁ, তারপরে আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো, সবাই দেখবে কোথায় হলো, কোথাও কেউ একমত হলো না। এখন ধরেন বাংলাদেশে নিবন্ধিত দল প্রায় 52টা, 25টি দল বসে সিদ্ধান্ত নিচ্ছে, তাহলে বাকি দলটা বাইরে থাকলো কেন? স্বাভাবিক প্রশ্ন। সরকার নিবন্ধন দিয়েছে, বাইরে থাকলো। এখন এই দলের এই যে অভ্যুত্থানের শক্তি, আমি বলবো এই দলগুলো অভ্যুত্থানের শক্তি ছিল, পক্ষে ছিল, তাহলে এই দলের ভিতরে কোনো ইস্যুতে একমত হতে পারছে না। বিকজ এই যে সরকারের পক্ষ থেকে মিসহ্যান্ডেলিং, আমি বলবো অভ্যুত্থানের শক্তিটা আগে হয়। ধরেন আমি বলি, সাংবিধানিক সরকার, সংবিধান যে সমুন্নত রাখার ওত নিয়েছে, সেই অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। তো আপনি যদি সংবিধানে লেখা আছে, অনেক বলে যে এই সরকারের কোনো সময় নাই, সংবিধানে তো লেখা আছে একটি পার্লামেন্ট চলে গেলে 3 মাসের ভিতরে নির্বাচন। উনি যদি 3 মাসের ভিতরে নির্বাচন দিত, আওয়ামী লীগ নাই ইলেকশনেও যদি আসতো, 10টা-15টা সিট পাইতো। এমনিতেই তো ফেসিবাদের। সরোয়ার তুষার, আমি এবার একটু আপনার দলের একটি বিষয় জানতে চাই। আপনারা জুলাই সনদ স্বাক্ষর করলেন না, আপনি একটু আগে দুটো ছবির কথা বলেছিলেন, সেই 24 আগস্টের 8 তারিখের ছবি আর গতকালকের 17 অক্টোবর 2025-এর ছবির কথা বলেছিলেন। তো সেদিন আপনারা হয়তো ইউনাইটেড ছিলেন না, পলিটিক্যাল পার্টি হিসেবে ছিলেন না, বাট আপনাদের যারা যারা ছিলেন তাদেরকেই এখন এনসিপিতে দেখা যায়। সেই এনসিপি অনুপস্থিত ছিল এবং আপনাদের আহ্বায়ক আজকে সংবাদ সম্মেলনে বলেছেন যে জনগণ যারা স্বাক্ষর করেছেন তারাই জনগণ থেকে ছিটকে পড়েছেন। তো আসলে এতগুলো রাজনৈতিক দল, যদিও 52টা বলছে, সেখানে তো আবার ফ্যাসিস্ট বা ফ্যাসিস্টের সাথে যারা ছিলেন তারাও আছে, 25টি দল স্বাক্ষর করেছে। তো তাহলে 25টি দল যখন স্বাক্ষর করলো, তাহলে জনগণ থেকে কি আসলেই ছিটকে পড়া হয়? না, এটা শুধু সংখ্যা দেখলে হবে না, তাৎপর্যটা দেখতে হবে। এখানে ফ্র্যাঙ্কলি বলতে গেলে 3-4টা দলের বাইরে আমরা বাদ দিলে, আমরা তো যাই নাই, এর বাইরে যারা আছে বিএনপি, জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ,
এরকম 4-5টা বাদ দিলে, দল বাদ দিলে, আর কিছু ব্যক্তি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে, যেমন জুনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না, এরকম। এর বাইরে যারা আছে দে ডোন্ট ম্যাটার অ্যাকচুয়ালি, মানে তারা হলো সিট পার্টি। আমি বলি যে তারা আপনি দেখবেন যেরকম কিন্তু আপনারাও তো আসলে ম্যাটার ছিলেন না 24 জুলাই আগস্টে, কিন্তু ম্যাটার হয়েছি। তো সেটাই তো, মানে এই যে আমরা না যাওয়ার কারণে, আমরা যাওয়া এবং না যাওয়ার কারণে এটা কি একটা, এই যে দুদিন ধরে আলোচনা হচ্ছে, মানে এটা একটা ইম্প্যাক্ট তৈরি হয়েছে। কিন্তু অন্যান্য অনেকে না গেলে সেই ইম্প্যাক্টটা তৈরি হতো না। ইটস অল অ্যাবাউট মানে ইম্প্যাক্ট এবং ইমপ্রেশনটা কি। এখন আমি যেমন ধরুন কমিশনে তো আমি নিয়মিত গেছি দলের পক্ষ থেকে, ওখানে বেশ কিছু দল আছে, মানে সাইনবোর্ড সর্বস্ব দল। এখন মানে তারা এত, মানে আমি তাদের পিসড অফ হয়ে এটা বলতেছি, তারা কমিশনে এমন একটা পজিশন নেয় নাই যেটার সাথে বিএনপির পার্থক্য আছে। মানে ধরেন বিএনপির দ্বিমত, তারাও দ্বিমত, একেবারে সবগুলো। বিএনপির ধরেন 10টা বিষয় রিজার্ভেশন আছে, আপনার তো দুটো বিষয় থাকবে যে না এই দুটোর পক্ষে আমি, একটা বিষয় না যাতে বিএনপির দ্বিমত, সেগুলো সমস্ত কিছু তাদের দ্বিমত। তো তারা কেন আলাদা দল করে, কেন বিএনপি করে না কেন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আবার তারা ইলেকশনও করবে কিন্তু বিএনপির ওই ধানের শীষেই। তারা আমাকে বলেছে বিভিন্ন ওই যে চা নাস্তা খাওয়ার সময়, ব্রেকের সময় পাবে না, ওইটা আমি ওটা জিজ্ঞেস করেছি যে আপনারা যে বিএনপির সাথে ইলেকশন করবেন, এবার তো নির্বাচন কমিশন বলেছে যে ওই মানে জোট সঙ্গীর ইয়েতে করা যাবে না, আপনাদের নিজের মার্কায় করতে হবে। তারা বলেছে আরে না, মাথা খারাপ, ওটা আমরা ঠিক করে ফেলেছি, মানে ভিতরে ভিতরে ওইটা ইয়ে হয়ে গেছে। মানে তারা বিএনপির, আমাকে পরিষ্কার বলেছে, আমি দলের নাম বলবো না কারণ বলা ঠিক হবে না, বলতেছে যে মাথা খারাপ নাকি, বিএনপি ধানের শীষে না গেলে বিএনপির সাথে যাওয়ার কোনো দরকার আছে? কারণ তারা জানে, ধরেন যে একটা মার্কা, এই মগ মার্কা, বিএনপির জোট সঙ্গী, সে যদি মগ মার্কা নিয়ে কোথাও দাঁড়ায়, সে জানে যে ওখানে ধানের শীষ যদি এমনকি মার্কা মানে প্রার্থী নাও দেয়, তবু সে জিততে পারবে না। বিএনপি থেকে স্বতন্ত্র যিনি দাঁড়িয়েছেন তিনি জিতে যাবেন। তার একটাই রাস্তা, সেটা হচ্ছে তাকে ধানের শীষে ইয়ে করতে হবে। ফলে তো আপনি তাহলে আলাদা দল করেন কেন? বিএনপিই করেন। এরা যথেষ্ট পরিমাণ নুইসেন্স তৈরি করেছে কমিশনে, কারণ তাদের কোনো স্বতন্ত্র স্ট্যান্ড নাই কোনো একটা জিনিসের প্রতি। বিএনপি অ্যাটলিস্ট আমি এই জায়গায় অ্যাপ্রিসিয়েট করব যে তারা বিভিন্ন জিনিসের দ্বিমত করলেও, যে দ্বিমত করাটা আমি পছন্দ করি নাই, বাট এনিওয়ে তারা ওইটা যুক্তির মধ্য দিয়ে নিয়ে এসছে। এইটা আমরা দ্বিমত করছি কারণ এই হলো কারণ ইত্যাদি। জামায়াত ইসলাম, এনসিপি, তাদের পজিশন ছিল প্রত্যেকের যে আমি এটা চাই এই কারণে চাই, আমি এটা চাই না এই কারণে চাই না। বাকি যে অনেকগুলো দল আছে, গণসংহতি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, তাদেরও ভালো ভূমিকা ছিল, আমার পক্ষে আসুক আর বিপক্ষে যাক। কিন্তু এর বাইরে যে আরও যে 25টা বলছেন না, তারা আসলে ম্যাটার করে না। ফলে আপনি যদি জনসমর্থন বলেন, তাহলে এখানে ওই দলগুলো আসলেই জনবিচ্ছিন্ন আগে থেকেই। তাদের দলের সভাপতির বাইরে সেক্রেটারি নাই, এরকম দল। কিন্তু 3-4টা দল আছে যারা আসলে জনগণের একটা অংশে প্রতিনিধিত্ব করে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমরা বারবার দেখেছি কথাটা কোথা থেকে এসছে, এটা একটা কনসেপচুয়াল বিষয়। বড় দল হলেই সবসময় গণবান্ধব দল, ব্যাপারটা তা না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বহুবার, আওয়ামী লীগ বাংলাদেশ সবচেয়ে বড় দল ছিল, কিন্তু তারা তো জনগণের বিরুদ্ধে গেছে। তো অনেক সময় এভাবে জনগণের বিরুদ্ধে যাওয়া হয়, যে আপনি এরকম একটা জুলাই সনদ, যেখানে আসলে আমি বলবো যে এটা হলো ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার। আমরা নিজেরা কিন্তু জুলাই সনদে প্রচুর গেছি, প্রচুর কথা বলেছি, প্রচুর ইনপুট দিয়েছি, তবু বলছি যেটা একটা ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার। কীভাবে, মানে কালকের ওই যে ছবিটা যদি আপনি দেখেন, ঘুরে দাঁড়িয়ে যখন ইউনূস সাহেব সালাম দিচ্ছেন যে আমি যা দেওয়ার দিয়ে গেলাম, এবার আমাকে নিস্তার দেন, এরকম একটা ব্যাপার যেন। মানে এখানে 3টা জিনিসের কথা আমি বলি, যে 3টা জিনিস সুরাহা না হলে এই ডকুমেন্ট একদম ম্যাটার করে না। 1 নম্বর হচ্ছে সংবিধান সংশোধন করার যে একচেটিয়া ক্ষমতা রাজনৈতিক দলগুলো উপভোগ করে ক্ষমতায় গেলে, এটা নিয়ন্ত্রণ করতে হতো, সেটা নিয়ন্ত্রণ করা যায় নাই। দ্বিতীয়ত হচ্ছে আপনার রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণের বাইরে আনতে হতো। কারণ নির্বাহী বিভাগ হলো রাষ্ট্রের একটা অর্গান, সে রাষ্ট্রের সমস্ত বিভাগকে যখন নিয়ন্ত্রণ করে তখন আসলে এটা রাষ্ট্র হয় না। এটা আমাদের একটা মেজর সমস্যা ছিল, এবং এটার কারণে কিছু প্রস্তাব ছিল সেগুলো করা যায় নাই ভেটোর কারণে। 3 নম্বর হচ্ছে পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর উপায়। আপনি বারবার বাংলাদেশ যখন ক্ষমতা হস্তান্তরের মৌসুমটা আসে, তখন বাংলাদেশে হাঙ্গামা লাগে, তখন বাংলাদেশে মারামারি, কাটাকাটি, এই সমস্ত বিষয় হয়, এবং এখান থেকে অনেক দুর্ঘটনাও ঘটে, 1/11-এর মতো ঘটনা ঘটে, এইসব হয়। এই 3টা জিনিস ঠিক করা ছিল এবার প্রধান এজেন্ডা। এবার আপনি খোঁজ নিয়ে দেখেন, এই 3টা জিনিসেই আগে প্রায় কাছাকাছি আগের জায়গায় আমরা আছি। ফলে জুলাই সনদ এটা একটা মানে নখদন্তহীন ডকুমেন্ট হবে কি না এটা এখনই বলা যায় না। তবু আমরা যতটুকু হয়েছে ততটুকুতে আইনি ভিত্তিটা নিশ্চিত করার ব্যাপারে খুবই ফার্ম ছিলাম, যেটা আইনি ভিত্তিটা নিশ্চিত করতে হবে। কারণ আদারওয়াইজ এমনিতেই এটা একটা কম্প্রোমাইজ ডকুমেন্ট, তার উপর আবার আপনি যদি এটাকে আইনি ভিত্তি না দেন, তাহলে এটা পরিণতি হবে যাও হয়েছে সেটিও হবে না। কিভাবে 3 জোটের রূপরেখার মতো হবে? শুধু 3 জোটের রূপরেখা না, শাহাবুদ্দিন সাহেবের সরকার, প্রথম যে তত্ত্বাবধায়ক সরকারটা, তারা 29টা টাস্ক ফোর্স করেছিল তখন, বিভিন্ন ধরনের সংস্কারের প্রস্তাব। তারা এই প্রস্তাবগুলো রেডি করে পরে সরকারের কাছে দিয়ে দিয়েছে যে আপনারা বাস্তবায়ন করেন। আপনি খোঁজ নেন, একটা বাস্তবায়ন হয়নি। কোথায় সেই টাস্ক ফোর্সের রিপোর্টগুলো? এগুলো জাদুঘরেও আজকাল স্থান পায় না।
3 জোটের রূপরেখা আপনি ওই ইন্টারনেট না থাকলে ডকুমেন্টটা দেখতে পেতেন না। তা এই সরকার তো তাও ভালো, জুলাই সনদটাকে একটা বুকলেটের মধ্যে নিয়ে এসেছে। 3 জোটের রূপরেখার কোনো বুকলেটও নাই। এটা এখন অনলাইনে জমা না বলে একটু সার্চ করলে পাওয়া যায়, খুঁজে টুজে বিভিন্ন পুরনো বইপত্রের পরিশিষ্টে পাওয়া যায়। এর বাইরে এটা কোনো, অথচ কি গুরুত্বপূর্ণ সব কমিটমেন্ট দলগুলো করেছিল। ফলে আমরা এই ফাঁকা কমিটমেন্টে বিশ্বাস করি না, ঠিক আছে? এই জন্যই আসলে আমাদের এই যে সার্বিক অবস্থান যেটা দেখতে পাচ্ছেন, এটা এখান থেকে এসেছে। এই কারণে আমরা বলেছি যে আইনি ভিত্তিটা নিশ্চিত করাটা ম্যান্ডেটরি। সেটি হলে আপনারা অবশ্যই সাইন করব। রাইট, ধন্যবাদ। জুলাই সনদ স্বাক্ষরের ঘটনাটি ঘটল এবং সেখানে আবার একটি অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। তো সব কিছু মিলিয়ে কি আমরা কি আশা করেছিলাম যে এরকম একটা ঐতিহাসিক ঘটনা, এরকম একটা ঐতিহাসিক দলিল যেটাকে আমরা বলতে চাচ্ছি, তো সেটি কি হলো? না, হয় নাই। এই ঘটনাটা এরকম ঘটনা হওয়া উচিত হয়নি। জুলাই সনদ এটা তো চাইবেই ছাত্ররা। এনসিপি বলছে যে জুলাই সনদ আপনি প্রকাশ করেন। জুলাই সনদ আমি দেখবো না, হানা ভোটে দিবে, আমি ভোট দেবো না, তা গোপনে কেন করবে? এটা তার দাবি, এটা ঠিক আছে। এখন জুলাই সনদে ওখানে যারা জুলাই আন্দোলনের লোকটা গেছে যে ওখানে, তাদেরকে তারা ওই যেখানে বসবে অতিথিরা সেখানে বসছে, বুঝলাম। তাদের সাথে প্রথমে বুঝায় একটু জুলাই সনদের যারা মেম্বার, যারা পার্টির নেতা, তাদের সাথে দেওয়া উচিত ছিল। তারা একটু হতেই পারে, উত্তেজিত হতেই পারে, কিন্তু তাদের টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেড মারবেন অন্য আন্দোলনকারীর মতো, এটা আমার কাছে মনে হয় এটা বিবেকবান সম্মত কাজ হয়নি। কারণ এটা সেন্সিটিভ ইস্যু। জুলাই সনদ হবে, সেখানে ধরেন সেই জুলাই যোদ্ধারা গেছে, ওখানে আহত পঙ্গু তারা গেছে, তাদের উপরে এই আচরণ করাটা আমার কাছে ঠিক হয় নাই। দ্বিতীয়ত, জুলাই সনদের যেটা হয়েছে, যখন জুলাই সনদে যে এনসিপি যায় নাই, তারা সেখানে আইনি ভিত্তি চাইছে। এই জায়গায় আমার একটু বক্তব্য হচ্ছে যে আইনি ভিত্তি কি করে দিবে? এই সরকার তো প্রোক্লামেশন দিতে পারবে না, রাষ্ট্রপতিও দিতে পারবে না। কারণ এই সংবিধান যেহেতু বহাল, এই সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছুর বিষয়ে কোনো প্রোক্লামেশন দিতে প্রেসিডেন্টও পারবে না, এই সরকারও পারবে না। এটা অবশ্যই সেই গণভোটের মাধ্যমে, গণভোটও যদি হয়, গণভোটের মাধ্যমে পাশ হলেও সংসদে যেতে হবে। এটা হলো মুশকিল। আমি এই জন্য বলছি, প্রথম যে ভুল হয়েছে, এই ভুলের কারণে কিন্তু আটকা পড়তেছে। হ্যাঁ, যদি এটা বিপ্লবী সরকার হতো, সংবিধান সাসপেন্ডেড হতো, সব কিছু করতে পারতো। এখন এই জন্যে আমি বলবো যে এটাকে আইনি ভিত্তি দেওয়ার সুযোগ নাই। কারণ এটা প্রোক্লামেশনও জারি করা সম্ভব না, আর এই সংবিধানের সাথে যা সাংঘর্ষিক হবে কেউ কোনো জারি করতে পারে। এমনকি যদি সুপ্রিম কোর্টের যে বিএনপির সালাউদ্দিন সাহেব বলছিল সুপ্রিম কোর্টের মতামত নেওয়া, সুপ্রিম কোর্টের মতামত গেলেও সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধান প্রিজার্ভ করে। সংবিধানে, অর্থাৎ পার্লামেন্টে যা পাশ হয় সংবিধানে যুক্ত হয়। সংবিধানের যদি ওই পার্লামেন্টে পাশ হলো আইন যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে সুপ্রিম কোর্ট মতামত ওরা রিজেক্ট করতে পারবে, বাতিল করতে পারবে। কিন্তু এখন তো সংবিধান যেহেতু আছে, সেটার সাথে সুপ্রিম কোর্টে গেলেও মতামত দিলে বলবেন নো। সুতরাং ইটস এ নো ওয়ে। একমাত্র হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, যেটা সারার তুষার সাহেব বলছে। আমি লিখেছি 3 জোটের রূপরেখা, এটা কিন্তু এইভাবে পাবলিক কমিটমেন্ট ছিল রাজনৈতিক দলগুলোর, এটা ওয়েবসাইটে পাওয়া যায়, আমি লিখেছি, পত্রিকায় ছাপা হয়েছে। তো কিন্তু এটা রাখা হয়নি। কোনো দলই ও আগে করছে, ও পরে করছে, রাখা হয়নি। তো এইটা তারা যে অনাস্থাটা, সেটা হচ্ছে যে যা কিছুই এখানে জুলাই সনদে লেখা হয়েছে সেটুকু তো পাশ হবে সংসদে, এই নিশ্চয়তাটা তো নাই। ওখানে ডিবেট করে বললো সংসদ সার্বভৌম, সংসদ ডিবেট করে আউট করে দিল। এই জন্য তারা গ্যারান্টিতে চায়। অর্থাৎ আমি এই জন্যই বলছি যে আমি আরেকটা লেখা লিখেছিলাম যে পিয়ার নির্বাচন তখনই চলবে যখন উচ্চ মানের গণতন্ত্র থাকবে, এবং রাজনৈতিক দল যেটা সংস্কার দরকার ছিল সেটা তো আলোচনায় আসে নাই, যে আপনার রাজনৈতিক দলগুলোর ভিতরে সংস্কার, এটা আছে। তো রাজনৈতিক দলগুলোর ভিতরে যদি সংস্কার না হয়, সব জায়গায় সমস্যা থাকবে, সব জায়গায় সমস্যা থাকবে। ধন্যবাদ। আমরা আজকে আমাদের সময় শেষ, আমরা পরবর্তীতে নিশ্চয়ই আরও বিস্তারিত আলোচনা করতে পারবো। ধন্যবাদ আপনাদের। দর্শক, এই ছিল আমাদের আজকের সংলাপ প্রতিদিনের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।